হ্যালো ফ্রেন্ডস, পপিস টুপ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আর এই দেখুন, আবার অনেক সবজির খোসা নিয়ে চলে এসেছি। আর এই কদিন আমাদের এখানে যেহেতু কীর্তন হচ্ছে, তাই আমি কিন্তু বেশ অনেক সবজির খোসা পাচ্ছি। এই দেখুন, আগের দিন আপনাদেরকে দেখিয়েছিলাম যে অনেকটা নিয়ে এসেছি, সেটা রোদে দিয়েছিলাম সেদিন, কিন্তু গতকাল আর রোদ দিতে পারিনি। গতকাল আমাদের এখানে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল সকাল থেকেই। অবশ্য একটু বেলা হতেই বৃষ্টিটা কমে গেছিল, মানে 11টার দিকেও হচ্ছিল একটু, তারপরে আর হয়নি। তবে সারাদিন রোদের মুখ দেখা যায়নি, একদম মেঘলা আকাশ ছিল সারাদিন। আর আজকেও সকাল থেকে ভীষণ কুয়াশায় ঢাকা ছিল। তবুও আমি সকালে যখন ছাদে এসেছিলাম, ওই যে সবজির খোসাগুলো ছিল ওগুলোকে রোদে দিয়ে, এই গোবর সারটাকেও রোদে দিয়ে গেছিলাম। আর আজকে যেটা আবার নিয়ে এলাম প্যাকেট দুটো, সেটার একটা প্যাকেট কিছুক্ষণ আগেই ওরা আমাকে দিয়ে গেছে, আর একটা কালকেই দিয়ে রেখেছিল। তো ওটা আর নিয়ে আসা হয়নি, তাই একসঙ্গে দুটোই নিয়ে এসে দেখুন কতটা আবার আজকে রোদ দিয়ে যাচ্ছি। তো এই সবজির খোসাগুলোকে যদি এখন ভালো করে রোদে শুকিয়ে রেখে দিই, আমি ড্রাম ভর্তি করেও রেখে দিতে পারবো। আর যখন খুশি তখনই ওটা বেডের মধ্যে দিয়ে আমি বেড বানাতে পারবো। তো সেই জন্যই এই খোসাগুলোকে এখন রোদে দিয়ে দিচ্ছি। আর এতটা খোসা যদি আমি একবারে এক জায়গায় জমা করে রেখে দিই, তাহলে এটা পচে গিয়ে বেশ অনেকটাই লিকুইড বেরোবে। আর যেহেতু এখনই এত খোসা দিয়ে আমার বেড বানানো সম্ভব নয়, তাই এগুলোকে আমি শুকিয়ে রেখে দিচ্ছি। ড্রাম ভর্তি করে শুকিয়ে রেখে দিলে যখন খুশি আমি ব্যবহার করতে পারবো এটা। তো সেই কারণেই এখন যখন রোদ পাচ্ছি, তাই শুকিয়েই রেখে দিই। এক জায়গায় জমা করে শুধু শুধু আর পচিয়ে দুর্গন্ধ ছড়ানোর দরকার নেই। তো অনেকটাই খোসা, আর এর মধ্যে বেশিরভাগটাই আছে আলুর খোসা। তো এটাকে শুকিয়ে রেখে দিলে আমি প্রয়োজন মতো বেড বানাতে পারবো। আর গতকাল একটু বাজারের দিকে গেছিলাম, তো রাস্তার ধারে কিছু গাছ বিক্রি হচ্ছিল, আর সেখান থেকেই দেখুন 4টে গাঁদার গাছ নিয়ে এসেছি আর একটা ইমপ্রেশন গাছ নিয়ে এসেছি। গাঁদার চারাগুলো নিয়েছে একটা 25 টাকা করে, আর ইমপ্রেশন গাছটা নিয়েছে 30 টাকা। তো ওই গাঁদা ফুলের গাছগুলো বসানোর জন্য আমার দরকার এই রকম বেড। আর এখান থেকে আমার পাকচইগুলো তোলার মতো হয়ে গেছে। তো আজকে আমি দুটো পাকচই এখান থেকে তুলে নেব। আর পাকচই একটা তুলেছিলাম আগের দিন, সেটা কিন্তু খেয়েছি, বেশ ভালো লেগেছে। আগের দিন একটা পাকচই তুলেছিলাম, সেই বেডটাও ফাঁকা আছে। আর আজকে আরও দুটো পাকচই আমি এখান থেকে তুলে নেব। তো 3টে হয়ে গেল, আর একটা বেড আমি তৈরি করে নেব। তো 4টে ফুলের গাছ এনেছি, 4টে আমি এইভাবে বসিয়ে দেব। আর ইমপ্রেশন গাছটার জন্য একটা ছড়ানো বেড রেডি করে নেব। আর এই যে আমি পাকচই তুলছি, এই পাকচইটা কিন্তু আগে কখনোই রান্না করিনি, কখনো খাইও নি, রেসিপিটা জানতামও না। তো এখন কোনো রেসিপি বা কোনো কিছু জানার জন্য আমাদের খুব একটা প্রবলেম হয় না, হাতের কাছে সবসময় ফোনটা থাকে, আর সেটা খুললেই অনেক কিছুই পাওয়া যায়। তবে সেখানে দেখলাম সবই পেঁয়াজ রসুন দিয়ে রান্না করা, আর আমি তো সেটা করতে পারলাম না, তাই আমি আমার নিজের মতো করেই করেছিলাম। আর আমাদের তো এখন নিরামিষ চলছে, কারণ পাশেই হচ্ছে মন্দির, আর মন্দির আমাদের বাড়ির গা ঘেঁষা একদম। তো সেখানে কীর্তন চলছে, প্রত্যেক বছর আমরা এই সময়টা নিরামিষই খাই। তো সেই জন্য সেইভাবে তো রান্না করতে পারলাম না, তো ভাবলাম কিভাবে রান্না করা যায়। তখন বোনকে ফোন করলাম, কিভাবে বোন খেয়েছে। তো বোন আমাকে যেভাবে বললো, ও বললো যে খুব একটা ভালো লাগেনি। তো আমি প্রসেসটাকে একটু অন্যরকম করে রান্না করলাম, তাতে দেখলাম খেতে খুবই ভালো হয়েছিল। তবে কয়েকদিন পরে আমি কীর্তন শেষ হয়ে গেলে নিরামিষ শেষ হয়ে যাবে আমাদের, তারপরে আমি আবার পেঁয়াজ রসুন দিয়েও রান্না করব, সেটাও দেখব কেমন লাগে, আর সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আগের দিন কিভাবে করেছিলাম, যদি সেই রেসিপিটা আপনাদের জানতে ইচ্ছা করে, তাহলে কমেন্টে আমাকে জানাবেন, পরের ভিডিওতে আমি শেয়ার করে দেব। যাই হোক, এখানে যে গাঁদার চারাগুলো আমি বসাচ্ছি পাকচইয়ের বেডে, তো ওই বেডে তো পাকচই একবার হয়ে গেছে, তার জন্য যা সার ছিল সেটা তো পাকচইতে খেয়েই নিয়েছে, তাই একটুখানি করে গোবর সার ওর মধ্যে আমি দিয়ে নিলাম। আর আলাদা করে একটা মাটি তৈরি করে নিলাম, সেটা মাটি, কোকোপিট আর গোবর সার দিয়ে। তো আলাদা আর একটা বেড আমি তৈরি করেছি, সেটার জন্য ওই মাটিটা তৈরি করলাম। আর ইমপ্রেশনের যে চারাটা বসাবো সেটার জন্য একটু মাটিটা রেডি করে নিলাম। আজকে আপনাদেরকে গোবর সার সম্পর্কে একটু ইনফরমেশান দেব, কারণ হচ্ছে আমার চ্যানেলে অনেকবার প্রশ্ন আসছে গোবর সার আমি কোথার থেকে পাই, বা গোবর সারের কত করে কেজি, কিভাবে কিনি, বা কতদিনের পুরনো, বিভিন্ন প্রশ্ন আসছে। তো ভাবলাম সেখানে তো উত্তর দিয়েই দিই, তো কমেন্টে তো একদম ডিটেলসে বলা সম্ভব হয় না, তাই ভাবলাম ভিডিওতেই বলে দিই, আপনাদের বুঝতে বা জানতে আরেকটু সুবিধা হবে। তো আমি যেভাবে গোবর সারটা মানে জোগাড় করি, হয়তো আপনাদের অনেকের পক্ষেই সেটা সম্ভব হবে না,
কারণ আমাদের সাইডে যেসব গ্রাম আছে সেখান থেকেই আমি এটা জোগাড় করি। আর যারা প্রচুর গরু পোষে, দুধের ব্যবসা করে, আমরা যেমন দুধ নিই যেসব ঘোষেদের কাছ থেকে, তারা তো গরু পোষে, তো তারা বর্ষার সময় গর্ত করে গোবর জমা করে, আর এখন সেটা সার হয়ে যায় আর সার হিসাবে বিক্রি করে। আর আমি তাদের কাছ থেকেই বস্তা হিসাবে কিনে নিই। তো আমি একবারে 400-500 টাকার গোবর সার কিনে নিই, আর পার বস্তায় আমার পড়ে 50 টাকা। মানে বস্তায় গোবর সার নেয় 25 টাকা, আর যে এনে দেয় সে নেয় 25 টাকা। এইভাবে পার বস্তায় 50 টাকা করে পড়ে। আর গোবর সারটা যত পুরনো হয় তত ভালো হয়, 2-3 বছরের পুরনো নিতে পারলে খুবই ভালো হয়। তো আমার এই গোবর সারটা দেখে মনে হচ্ছে 1 বছরের বেশি পুরনো হবে না, কারণ কিছু কিছু এখনও সারে পরিণত হয়ে পারেনি, মানে জমাট বাঁধা রয়েছে। আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি সেইগুলোর মধ্যে কেঁচো হয়েছে। তো কেঁচো থাকলে কিন্তু খুব তাড়াতাড়ি আবার সেটা সার হয়ে যাবে। এদিকে গোবর সারের কথা বলতে বলতে আমার কিন্তু গাঁদা গাছগুলো লাগানো হয়ে গেছে, আর এবারে এই ঝুড়িটায় আমি ইমপ্রেশন গাছটাকে বসিয়ে দেব। যাই হোক, ওদিকে মেয়ে আমাকে ডাকতে এসেছিল, আমার একটা পার্সেল এসছে সেটার জন্য। এই দেখুন, এইটার জন্য মেয়ে ডাকতে এসেছিল। এটা মিশো থেকে আমি অর্ডার করেছিলাম। এটা হচ্ছে জুকিনির বীজ। তো এই বীজটা অর্ডার করা ছিল, এক্ষুনি এসছে, তার নিচে গিয়ে এটা নিয়ে এলাম। আর ভাবছি এই বীজটা যদি খুলতে পারি, আমি জানি না খুলতে পারবো কিনা, খুলতে পারলে এখনই বসিয়ে দেবো কোথাও একটা। আর এটা নিয়েছে হচ্ছে 133 টাকা, শুধু জুকিনির বীজ 133 টাকা। তো অনেকেই আমার কাছে জানতে চান যে আমি বীজ কোথা থেকে নিই। অনলাইনে যেগুলো নেই সেগুলো আমি অ্যামাজন থেকে, আর কিছুটা নিই মিশো থেকে। তো আর কোথাও থেকে নিই না। আর বাকি যে বীজগুলো আমি কিনি সব আমাদের এই বাজার থেকেই কিনে নিয়ে আসি, বীজের দোকান থেকে। দিক থেকে ঘুরবো কি জানি। হ্যাঁ, অনেকগুলোই বীজ আছে, 3 আর 3 6 আর 3 9 10টা দানা আছে এখানে। তো আমি আজকেই জুকিনির বীজগুলো একটা জায়গায় বসিয়ে রাখবো। এটা থাক, আগে এই কাজটা করে নিই। তো ভালোই হলো যে ভিডিও করতে করতে তার মাঝখানেই আমার বীজটা এসে গেল, আর আপনাদের সঙ্গে শেয়ারও করতে পারলাম, আর বসিয়েও দিতে পারবো। অনেক দিন ধরেই ভাবছিলাম জুকিনির বীজ যদি পেতাম তাহলে বসিয়ে দিতাম। তো যতদিন ধরে ভাবছি ততদিন ধরে হয়তো আমার গাছ হয়ে যেত, কিন্তু আমাদের এখানে ওটা পাওয়া যাচ্ছিল না। সেজন্য শেষ পর্যন্ত ভাবলাম অনলাইনেই অর্ডার করতে হবে। তো আমি অনলাইনে খুব বেশি যে বীজ নিই তা কিন্তু নয়। অনলাইনে আমি মাঝে মধ্যে কখনো খুব প্রয়োজন হলে তবেই নিই। যখন আমি বাজারে পাই না তখন বাধ্যতামূলক অনলাইন থেকে কিছু অর্ডার করি, না হলে আমি অনলাইনে খুব একটা নিই না। এই দেখুন, এখানে আমি 4টে জুকিনির বীজ নিয়েছি। এখানে আছে 10টা বীজ, তো 4টে নিয়ে নিলাম। এখানে আমি 4টে বসিয়ে দেব। আর এটা হচ্ছে গ্রিন জুকিনি। একটা হয় ইয়েলো কালারের, সেটা কিন্তু নয়, এটা হচ্ছে গ্রিন কালার। এগুলোকে আমি একটু শুইয়ে শুইয়ে বসিয়ে দেবো, এইভাবে যেদিক থেকে বেরোয়। ভালোই হলো, আমার এটা বসানো হয়ে গেল আজকে। থাক, এটাতে চারাগুলো উঠলে তারপরে দেখা যাবে কোথায় বসানো যায়। এই যে জুকিনির বীজটা আমি এখানে বসিয়ে রেখে দিলাম, এই চন্দ্রমল্লিকাগুলোর পাশে। তো এটাকে একটু জল দিয়ে দিই। এখানে উপরে রাখলাম, কারণ নিচে থাকলে আবার ইঁদুরে খেয়ে যেতে পারে, তাই উপরে রাখলাম যদি বাঁচানো যায়। আর এখানে দেখুন, এই যে 2টো বেডে আমি মটর দানা দিয়েছিলাম, মটর শাকের, তো কি সুন্দর হয়েছিল। এই যে একটা সাইড রয়েছে সেটা দেখে বুঝতেই পারছেন যে কত সুন্দর উঠেছিল, আর এই সাইড থেকে পুরো পরিষ্কার করে একদম খেয়ে নিয়েছে। আর মনে হচ্ছে দেখে যেন আমি দানাই ফেলিনি, এরকম হয়ে গেছে। তো উঠেছিল, খুবই সুন্দর খেয়ে গেছে। আর আমার মনে হচ্ছে এগুলো ইঁদুরের কাজ নয়, এগুলো কাঠবিড়ালিতে খেয়েছে মনে হচ্ছে, কারণ আমাদের এখানে প্রচুর পরিমাণে কাঠবিড়ালি দেখা যায় গাছে গাছে। তো তারাই মনে হয় বাগানে এসে এগুলো সাবার করে দিয়েছে। তো এদের জ্বালায় আর বাগান করে শান্তি নেই। কাঠবিড়ালি, ইঁদুর, হনুমান সবই যদি এইভাবে খেয়ে যায়, কি করে করব বলুন তো সবজি?
এত ভালোবেসে করি, তারপরে সেগুলো ওঠে যখন খেয়ে গেলে খুব খারাপ লাগে। তাই ভাবলাম অনলাইনে যে বীজগুলো নিয়েছিলাম একটা প্যাকেটে একটুখানি দানা আছে, সেটাই এখানে আবার ফেলে দেব। এই কয়েকটা দানা আমি জায়গায় জায়গায় আবার এইভাবে পুঁতে দেব, একটা একটা করে। এই দেখুন, এই কয়েকটা মাত্র দানা দিয়ে এই জায়গাটা আমাকে এবার থেকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। কি সুন্দর উঠেছিল শাকগুলো, কিন্তু ওই যে ইঁদুরের উৎপাতটা একটু কমেছে, আবার মনে হচ্ছে কাঠবিড়ালিতে খেয়ে যাচ্ছে, কারণ ওপরের মাথাগুলো ভেঙে ভেঙে খেয়েছে। আর গাছগুলো যথেষ্ট বড় হয়ে গেছে, পাখিতে নিশ্চয়ই এরকম করে খায়নি। জানি না যে পাখি বা মনে হচ্ছে আমার কাঠবিড়ালি, পাখি বা ইঁদুরে খেয়েছে বলে মনে হচ্ছে না। যাই হোক, কয়েকটা জায়গায় দানাটা বসিয়ে দিলাম। আর এটা হচ্ছে পালংয়ের বীজ। পালংয়ের বীজটাও কোথাও একটা বসাবো আজকে, কারণ পালং আমার অনেকটাই কমে গেছে বাগানে। এই বেডটাই দিয়েছিলাম লম্বা লাউয়ের বীজ, কিন্তু সেই বীজের তো দেখা পাচ্ছি না, আদৌ গজাবে কিনা জানি না। তবে দু একটা পালংয়ের বীজ কোথা থেকে পড়েছে দেখুন, পালং গাছ দু একটা হয়েছে। আরও দু একটা কিসের চারা বেরোচ্ছে বোঝা যাচ্ছে না। এটা তো দেখে মনে হচ্ছে টমেটোর চারা, বড় হোক দেখা যাবে। তো এই বেডটার মধ্যেই আমি এই পালংয়ের বীজ কটা ফেলে দেব। যদিও বা লাউয়ের গাছ ওঠে, তাহলে পরে পালংটা একটু বড় হতেই পালংগুলো তুলে নিয়ে নেব, কারণ পালং তো খুব বেশি দিন থাকবে না। লাউ গাছটা হয়তো উঠলে থাকবে অনেক দিন। দেখুন, কয়েকটা বীজ ফেলে দিলাম, একটু খুঁড়ে দিই এগুলোকে। লাউয়ের বীজ যে কোথায় রয়েছে সে তো দেখাই মিলছে না, দেখছি না। আদৌ লাউয়ের বীজ এখানে আছে কিনা সেটাই বুঝতে পারছি না। হ্যাঁ, এই যে বীজ বেরিয়ে, বীজ কিন্তু সেই রকমই, এই দেখুন একটা উঠেছে। বীজটা কিন্তু গজায়নি, কিন্তু সেইভাবেই আছে। তো বীজটাকে আমি এখানে আবার এইভাবে বসিয়ে রেখে দিই, যদি হয়। আর এই সাইডে সাইডেই দিয়েছিলাম, তো সাইডগুলোতে ভালো করে এই জন্য চাপ দিয়ে খুঁড়বো না, কোনো রকম একটু পালংয়ের দানাগুলো দিয়ে দিলাম ভিতরে, ব্যাস এখানে থাকলো। এদিকে ওই দেখুন একটা বেগুন, ওখানে একটা বেগুন ধরেছে, আর এগুলোতে ফুল হয়েছে। আর এই যে এইটাতেও মনে হচ্ছে বেগুন হবে। এটাতে মনে হচ্ছে সাদা বেগুন। এই যে একটা বেগুন, কোথায় কোথায় কোথায়, এই যে সাদা বেগুন বেরোচ্ছে দেখে মনে হচ্ছে, ছোট্ট সবে বেরোচ্ছে। এদিকে দেখুন, কাজ করতে করতে পাকচই দুটো একদম নুইয়ে পড়েছে রোদের তাপে। তো চলুন এবার আরো কিছু হারভেস্ট করে নিই। অনেকেই আবার জানতে চাইছেন আলুর শাকের রেসিপিটা। আলুর শাকের রেসিপিটা এর আগের একদিন ভিডিওতে একদম ডিটেলসে বলে দিয়েছিলাম, তো আর একবার বলে দেব আপনাদেরকে। অনেকেই যেহেতু রিকোয়েস্ট করছেন, তা সেই জন্য বলে দেব। আর আলুর শাকটা বাগানে খুব সহজেই হয়। এই দেখুন, এখানে আমার আলুর শাকের যে তুলে নিয়েছিলাম সেই টব থেকে, সেই টবটা কিন্তু কিছুদিনের মধ্যেই আবার দেখুন ব্রাঞ্চ বেরিয়ে একদম ভর্তি হয়ে গেছে। তো আজকে আমি আলুর শাকটা তুলব না, আজকে নেব এখান থেকে সর্ষের শাক, পুরোটাই তুলে নেব আজকে। তো চলুন সর্ষের শাক তুলতে তুলতে আর একবার আপনাদেরকে আলুর শাকের রেসিপিটা বলে দিই। একটা টমেটোর চারা। আসলে আলুর শাকের রেসিপিটা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। মানে অনেকে জানেনই না যে আলুর শাকটা খাওয়াও যায়। তো সেটা কিভাবে রান্না করা যায় সেই জন্য অনেকে জানেন না। তো সাধারণভাবে ভাজা করলে সেটা খাওয়া যায়, তবে খুব বেশি টেস্ট লাগে না। তো ওটাকে একটু টেস্টি টেস্টি করার জন্য একটু ছন্দ অলংকার লাগাতে হয়। যেমন ধরুন, একটু শিম, একটু গাজর, একটু আলু ছোট ছোট করে একদম কেটে নিয়ে এগুলোকে একসঙ্গে ভেজে তুলে রাখতে হয়। আর একটু বেগুন, নিম বেগুন যেমন আমরা খাই সেরকম করে বেগুন কেটে বেগুনটাকেও আলাদা করে ভেজে তুলে রাখতে হবে। আর এর সঙ্গে একটু বড়ি ভেজে দিতে পারেন, বড়িটা নাও দিতে পারেন, যদি পছন্দ করেন বা ঘরে থাকে তাহলে দিতে পারেন একটু ভেজে গুঁড়ো করে। আর গুঁড়ো বলতে একেবারে ডাস্ট নয়, কিন্তু একটু ভেঙে ভেঙে আর কি।
তো সবজিগুলো ভেজে তুলে রেখে দিয়ে আলাদা আলাদা করে তারপরে যে তেলটা থাকবে সেই তেলের মধ্যেই একটু কালো জিরে ফোড়ন দিয়ে আর একটু কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে শাকটাকে ছেড়ে দিতে হবে। এবার শাকটা যখন একদম জলটা শুকিয়ে যাবে তখন শাকের মধ্যে একে একে এই সবজিগুলোকে সব দিয়ে দিতে হবে। আর যদি বড়ি ভাজা থাকে বড়িটাও দিয়ে দিতে হবে। তারপরে একটু নাড়াচাড়া করে একটু শুকনো শুকনো করে নামিয়ে নিতে হবে, তবে বেশি ঘেটে ফেললে হবে না, একটু ভাজা ভাজা একটু ঘাটা ঘাটা এরকম থাকবে, একটু ঝুরঝুরে টাইপের আর কি। তো আপনাদের অনেকের অনুরোধে আরেকবার রেসিপিটা শেয়ার করলাম। ইচ্ছা করে একদিন যদি এই রেসিপিগুলো বাগানেই রান্না করে আপনাদেরকে দেখাতে পারতাম, বাগানের থেকেই সবজি তুলে নিয়ে বাগানেই রান্না করে যদি রেসিপিগুলো শেয়ার করতে পারতাম তাহলে খুব ভালো হতো। যদি কখনো সম্ভব হয় তাহলে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। ফুলকপিটা ফেটে গেছে তাই এটাকে তুলে নিলাম। বাকি ওলকপিগুলো কিন্তু ভালো আছে, একটা কেন ফেটে গেল জানি না। ওই দেখুন বাকিগুলো কিন্তু নামছে সব। আর এটা তো ফুলকপির গাছ, ফুলকপি সবে মনে হচ্ছে একটু আসছে ভিতরে। আর এখানেও একটা ফুলকপির গাছ আছে, এটাতে এখনো হয়নি। এখান থেকে একটু ধনে পাতা ভেঙে নেব। দেখুন অনেকটা ধনেপাতা নিয়ে নিয়েছি। এখান থেকে যে সর্ষের শাকটা তুলে নিলাম, কিছুটা তুলে নিলাম আর কিছুটা ভেঙে নিলাম, কারণ হচ্ছে এই যে দুটো বাঁধাকপির চারা আমি দিয়েছিলাম সেদিন, এই দুটো একদম ঢেকে গেছিল, তাই এই শাকটা কিন্তু আমি তুলে নিয়েছি। আর সর্ষের শাক আমার আরও অন্য জায়গাতেও আছে, এই যে যেমন এখানে আছে, এটাও কিন্তু কিচেন ওয়েস্টের উপরে, আর ওই যে যেটা তুলে নিলাম ওটাও কিচেন ওয়েস্ট দিয়ে বেড বানিয়ে সরাসরি একদম সর্ষের বীজ দিয়ে দিয়েছিলাম, তাতেই খুব সুন্দর হয়েছে। আর এদিকে পেয়ারা গাছের মধ্যে একটু বীজ ছিটিয়ে ছিটিয়ে আমি রেখে দিই এখানে ওখানে, সেরকমই মনে হয় ছিটিয়ে রেখেছিলাম। আর এই পেয়ারা গাছের মধ্যেও হয়েছে, আর সেই গাছে কত সর্ষেও হয়েছে আবার ফুলও হয়েছে। আর সর্ষের ফুল ভাজা খেতেও কিন্তু বেশ ভালো লাগে। এই যে এখানে দেখছেন এটা হচ্ছে মালটা গাছের গোড়াতে আমি দিয়ে রেখেছিলাম। তো এখানকার গাছগুলো কিন্তু ভীষণ তেজি হয়েছে, খুব সুন্দর হয়েছে, এর থেকেও পাতা ভেঙে ভেঙে খাওয়া যাবে। আর এর মধ্যেও দুটো বাঁধাকপির চারা দিয়ে রেখেছিলাম, সে তো একদম নিচে ঢাকাই পড়ে গেছে, এখান থেকেও পাতাগুলোকে তুলে একটু ফাঁকা করে দিতে হবে। আর এই যে কেতকী ফুল ছাদেও ফোটা শুরু হয়ে গেছে, এটাতেও কুড়ি হয়েছে। আর এর তলার যে গাজর গাছগুলো বেশ ভালোই বাড়ছে। আর এখানে দেখুন এই যে আমি বাঁধাকপি, ফুলকপি আর লাল বাঁধাকপি তিনটে বীজ দিয়েছিলাম, কিছু কিছু চারা এই যে উঠেছে। আর এখানে যে বরবটির চারা দিয়েছিলাম আর টমেটোর চারা, সেগুলোও এই যে কিছু কিছু উঠেছে। যাই হোক, এবারে এখান থেকে কটা লঙ্কা তুলে নেব। লঙ্কাগুলো তোলার সময় এরকম একটু চাপ দিয়ে দিয়ে তুলবেন। যদি বোঝেন যে এগুলো শক্ত শক্ত হয়েছে তাহলে কিন্তু এগুলোর মানে তোলার মতো হয়ে গেছে, আর সেটা ঝালও হয় বেশি, তবে নরম থাকলে সেগুলো ঝাল হয় না খুব একটা। অনেকগুলোই এখান থেকে তুললাম। ওগুলোকে একটু ধুয়ে নিই, মাটি ভর্তি। এখানে একটা লেবু দেখছি, এই দেখুন কত সুন্দর পেঁয়াজ কলি হয়েছে। পেঁয়াজগুলো লাগিয়েছিলাম আগে আগে, তাই কিন্তু বেশ মাঝে মাঝে আমি পেঁয়াজ কলি কিছুটা করে তুলে নিই। আর যখনই পেঁয়াজ কলি তুলি, যেহেতু খুব বেশি হয় না, সেই জন্য যে পেঁয়াজ পাতাগুলো খুব সুন্দর পেঁয়াজ কলির মতো সেগুলো সঙ্গে তুলে নিই। আর একসঙ্গে আলু দিয়ে ভাজা করলে কিন্তু বেশ লাগে, পেঁয়াজ পাতা কোনটা আর পেঁয়াজ কলি কোনটা খাওয়ার সময় কিন্তু বোঝাই যায় না। তো
তো দেখুন বিভিন্ন জায়গায় এই যে লাগিয়ে রেখেছি, একটু একটু করে তুলতে তুলতে আমার কিন্তু অনেকটাই হয়ে যায়। আমাকে আর পেঁয়াজকলি এবছর কিন্তু বাজার থেকে কিনে খেতে হলো না, ওই একটু একটু করে তুলি, সেটাই আমার খাওয়ার কাজটা চলে যায়। এদিকে দেখুন টুকটাক এটা ওটা তুলতে তুলতে গামলাটা প্রায় ভর্তি হয়ে গেল। এই দেখুন এদিকে বিট নামা শুরু হয়েছে, প্রত্যেকটাতেই বিট বড় হচ্ছে। আর এই বিটের পাশে দেখুন কি সুন্দর একটা লঙ্কার চারা হয়েছে, এটা পরে একটা বেড তৈরি করে লাগিয়ে দেব। আর এদিকে আমার হারভেস্টটাও কিন্তু বেশ ভালোই হলো, দেখুন অনেক রকম কিছুই হলো। মূলো, পেঁয়াজকলি, ধনেপাতা, লঙ্কা, লেবু, ওলকপি, সর্ষের শাক আর পাকচই, বেশ অনেক কিছুই কিন্তু হারভেস্ট হলো। এবারে চলুন এটাকে নিয়ে নিচে যাওয়ার আগে যে গাছগুলো এখন বসিয়ে দিলাম সেই গাছগুলোতে একটু জল দিয়ে দিই। আর ওদিকে হনুমানের ভয়ে গোলাপ গাছগুলোকে কিন্তু আমি নিয়ে এসে ওই যে আমার বাঁ পাশে দেখতে পাচ্ছেন ওখানে রেখেছি, কারণ তাহলে আমি দরজার কাছ থেকে এই হনুমানগুলোকে তাড়াতে পারবো। আর এক বন্ধু আমাকে বলেছেন যে কাটা আছে বলে গোলাপ হনুমানে খায় না। একদমই কিন্তু এটা ভুল কথা, হনুমানে গোলাপ খুব ভালো খায়, আমার অনেকবার খেয়েছে, কুড়ি টুড়ি শুদ্ধ একদম পুরো গাছ মুড়ে খেয়ে যায়। তো সেই জন্য গোলাপ নিয়ে আমার বেশি ভয়, এত সুন্দর ফুলগুলো ফুটেছে যদি খেয়ে যায় তাহলে খুব খারাপ লাগবে। তো যাই হোক, আমার আজকের মতো কাজ এটুকুই। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো টাটা।